মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই বলে আসছিলেন তিনি ডেনমার্কের দখল নেবেন, প্রয়োজনে তিনি বলপ্রয়োগ করতেও পিছপা হবেন না বা সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবেন না। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে তিনি যে ভাষণটি দিলেন সেখানে তিনি বলছেন যে তিনি গ্রিনল্যান্ড দখলের জন্য কোনো ধরনের সামরিক শক্তি ব্যবহার করবেন না, বা যে ট্যারিফ, তার যে একটা ব্রহ্মাস্ত্র ট্যারিফ, সেই ট্যারিফও তিনি ইউরোপীয় দেশগুলোর উপর ব্যবহার করবেন না। তাহলে কি এখানে একটা প্রশ্ন আসছে, ট্রাম্প পিছু হটলেন নাকি তার এই যে গ্রিনল্যান্ড দখলের বাসনা সেখান থেকে কিছুটা সাময়িক বিরতি দিলেন? এ নিয়ে আমরা কথা বলবো অধ্যাপক বদরুল আলম খানের সঙ্গে। সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। অনেক দিন পর আপনাকে পেলাম। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দিন পরেই পেলেন, ঠিকই। হ্যাঁ, আশা করি এখন থেকে আমাদের দর্শকরা আপনাকে নিয়মিত পাবে এবং আপনার অভিজ্ঞ মতামত এবং বিশ্লেষণ তারা জানতে পারবেন। তো যে বিষয়টা আমি শুরুতেই বলছিলাম যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে মিটিংটি সম্প্রতি দাভোসে হয়ে গেল, সেখানে ইউরোপীয় নেতৃবৃন্দ, এমনকি কানাডার প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকটতম প্রতিবেশী কানাডা এবং ঘনিষ্ঠ প্রতিবেশী সেই কানাডার প্রধানমন্ত্রীও গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে কথা বলেছেন। এবং যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তিনি তার ভাষণে অনেকগুলো বিষয় এনেছেন এবং যুক্তরাষ্ট্রের এই যে আধিপত্য, এই আধিপত্যের বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কার্নির বক্তব্যটাই বা কী ছিল, আর আপনি ওইটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, আমি এই ড্যাভোসে, সুইজারল্যান্ড শহরে ড্যাভোসে যে মিটিংটা হলো, এই মিটিংটা সাধারণত বিশ্বের যত বড় বড় হোমরা চোমরা রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ এবং বড় বড় কোম্পানির যারা সিইও, ডাইরেক্টর, তারা মিলিত হয়। এবং সেখানে মিলিত হওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং সামরিক এবং সেই সাথে রাজনৈতিক প্রভাব, বিশেষ করে পশ্চিমা বিশ্বের প্রভাবটা কিভাবে সারা বিশ্বে স্থাপন করা যায় সেই বিষয় নিয়ে নানা ধরনের ডায়ালগ হয়, তর্ক বিতর্ক হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট ফোরাম। এই ফোরামের উপরে যে সমস্ত খবরাখবর আমি লক্ষ্য করেছি, বিশেষ করে পশ্চিমা সংবাদ মিডিয়াতে বা আরো অন্যান্য জায়গায়, সেখানে এই মার্ক কার্নি, কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে সবচেয়ে বেশি হাইলাইট করা হচ্ছে, কারণ ধরে নেওয়া হচ্ছে যে মার্ক কার্নির বক্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষার একটা সনদপত্র এইভাবে বলা হচ্ছে, এবং একটা গ্রাউন্ড ব্রেকিং, যেটাকে ইংরেজিতে বলে, এরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কানাডার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছে। আমি এই হাইপের থেকে, এই যে ভাবে তার বক্তব্যকে উপস্থাপন করা হচ্ছে, আমি তার থেকে একটু ভিন্ন মত অনুসরণ করার কারণ হচ্ছে কয়েকটি। কার্নির যে বক্তব্যটা, সেই বক্তব্যটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে দেখব যে সেখানে তিনটি প্রধান পয়েন্ট আছে, মেইন পয়েন্ট যেটাকে বলে। একটা হচ্ছে যে রুল বেসড আইন ছিল আমাদের পৃথিবীতে বলবৎ, তার মতে রুল বেসড শৃঙ্খলা এবং নিয়ম, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপিয়ান দেশ দ্বারা প্রতিষ্ঠিত এবং আমেরিকার দ্বারা প্রতিষ্ঠিত, সেই রুল বেসড অর্ডার সেটা ভেঙে পড়েছে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে, তিনি বলছেন যে এখন আমরা, তার অর্থ কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ, এখন আমরা মধ্যম শক্তির দেশ, মিডল পাওয়ার। আর তৃতীয় হচ্ছে যে
ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণ, সার্বভৌমত্বের বিরুদ্ধে যে আক্রমণ, সেই আক্রমণটাকে কিভাবে মোকাবেলা করা, এই তিনটা মেইন পয়েন্ট আমি তার বক্তব্যের ভেতর থেকে বের করতে পেরেছি। না, এখন যদি রুল বেসড অর্ডারের দিকে যাই, তাহলে মার্ক কার্নির বক্তব্য হচ্ছে একটা হিপোক্রেসি, একটা ভণ্ডামি ছাড়া আমি কিছু মনে করি না। এই কারণে যে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে মার্ক কার্নি প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। তার আগে তিনি ব্রিটিশ এক্সচেকার অর্থাৎ প্রধান ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি গোল্ডম্যান স্যাক্সে হয়ে কাজ করেছেন এবং তিনি জাতিসংঘের যে 2030 সালের মধ্যে যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করার প্রয়োজন, সেই কর্মসূচির সাথে তিনি ওতপ্রোতভাবে যুক্ত, অর্থাৎ তিনি একজন গ্লোবালিস্ট। এবং এই ব্যক্তি কিন্তু ভেনেজুয়েলার যে $20 বিলিয়ন ব্যাংক অফ ইংল্যান্ডে জমা ছিল, একটা সার্বভৌমত্ব ফান্ড হিসেবে সেখানে রাখা হয়েছিল, সেই ফান্ডটা তিনি জব্দ করেন এবং সেটা আত্মসাৎ করেন। সুতরাং এই হচ্ছে মার্ক কার্নি। এখন রুল বেসড অর্ডার ভেঙে গেছে এবং তিনি বলছেন যে এই রুল বেসড অর্ডার সম্পর্কে আমরা জানতাম, এই রুল বেসড অর্ডারের উপরে ভিত্তি করে আমরা উপকৃত হয়েছি এবং পশ্চিমা বিশ্ব উপকৃত হয়েছে। তার মানে আমেরিকার নেতৃত্বে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা খারাপ হলেও আমরা তার দ্বারা উপকৃত হয়েছি, আমরা বেনিফিটেড হয়েছি, আমাদের অর্থনীতি উপকৃত হয়েছে, আমাদের রাজনৈতিক অবস্থা অনেক শক্ত হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই রুল বেসড অর্ডারের কারণে যদি আমি 1991 সাল থেকে আজ পর্যন্ত ধরি, তাহলে আমেরিকা এবং তার সাথে এই রুল বেসড অর্ডারের যারা সঙ্গী ছিলেন, সেটা হচ্ছে 27টি ইউরোপিয়ান দেশ এবং কানাডা, তারা কিন্তু আমেরিকার প্রতিটা পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, সাপোর্ট করেছে এবং তার শরিক হয়েছে। এর ভেতরে অন্তর্ভুক্ত আফগানিস্তানে আক্রমণ হারা, এর ভেতরে অন্তর্ভুক্ত ইরাক, লিবিয়া, সুদান, সোমালিয়া, ইউক্রেনের যুদ্ধ, ইরানের বিরুদ্ধে আক্রমণ, 2 দফায় আক্রমণ, এবং গাজায় যে গণহত্যা হয়েছে তাকে সাহায্য শুধু করা না, ইসরায়েলকে অর্থ দিয়ে তাকে পুষ্ট করেছে। ভেনেজুয়েলা আক্রমণকে তারা বিরোধিতা করে নাই, বরং সমর্থন করেছে। সিরিয়াকে বলকানাইজ করা বা খণ্ডে খণ্ডে বিভক্ত করার যে কর্মসূচি ইসরায়েল এবং আমেরিকার ছিল তার সমর্থন করেছে। সুতরাং এই লিস্টটা কিন্তু অনেক দীর্ঘ এবং এই লিস্টগুলো হচ্ছে এই বিশ্ব আইনি ব্যবস্থার, যেটা এখন কার্নি বিরোধিতা করছে, এই বিশ্ব ব্যবস্থারই অংশ ছিল। কিন্তু তখন কার্নি তো একটা কথাও বলেনি। তাহলে এটাকে আমি হিপোক্রেসি বলবো কি এই কারণে যে এখন সাদাত একটা দেশের সার্বভৌমত্ব বিপদে পড়েছে এবং সেই জন্য কার্নি উঠে পড়ে লেগেছে যে এই বিপদ সৃষ্টি করছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা, তার বিরুদ্ধে আমার উঠে পড়ে লাগতে হবে। তাহলে যে কানাডা এতদিন ধরে আমেরিকার সমর্থন করে আসলো এবং এই সো কল্ড রুল বেসড অর্ডারকে সমর্থন দিয়ে ফায়দা লুটলো, তার হিপোক্রেসির পরিমাণটা কতটুকু হতে পারে? এটা হচ্ছে এক। কার্নির দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা এখন মধ্যম শক্তির দেশ, সেটা কানাডা এবং ইউরোপের বাকি 26টা দেশ। এখন এখানে কিন্তু একটা সত্য প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে এই যে এতদিন ধরে আমেরিকার ছত্রছায়ায় থেকে কি কানাডা কি ইউরোপের অন্যান্য দেশ, তারা প্রত্যেকে কিন্তু উপকৃত হয়েছে এবং তারা নিজেদেরকে ভেবেছে ঠিক আমেরিকার মতোই শক্তিশালী। তারা বলেনি মধ্যম শক্তির দেশ, কখনোই বলেনি, কিন্তু এখন সেটা বলতে হচ্ছে। এই কারণে যে ওই যে আমরা রাজার একটা গল্প জানি না, যে রাজার
শরীরে কোনো কাপড় নেই, ন্যাংটা রাজা। ঠিক সেই রকম ইউরোপ আজকে ন্যাংটা রাজা হয়ে গেছে, কারণ আমেরিকা ইউরোপ থেকে সরে আসছে এবং সেটা তার তার সিকিউরিটি ডকুমেন্টে, যেটা আমরা আলোচনা করেছিলাম এক সময়, সেই ডকুমেন্ট অনুযায়ী আমেরিকা ইউরোপ থেকে সরে আসছে, ইউরোপকে সে আর সাহায্য করবে না। এবং এই কারণে এখন ইউরোপ যে কতটুকু নগ্ন এবং কতটুকু মানে দরিদ্র, সেটা প্রকাশ পাচ্ছে এই কার্নির বক্তব্যে, যখন তিনি বলছেন যে আমরা এখন সবাই মধ্যম শক্তির দেশ অথবা তৃতীয় শক্তির দেশ। সুতরাং এইটাই হচ্ছে বাস্তবতা কিন্তু। এবং কার্নিকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে তিনি অন্ততপক্ষে এই সত্যটা আজকে উপলব্ধি করাতে সাহায্য করছে। এবং যত লম্ফঝম্প করা হয়েছে এই ইউক্রেনকে নিয়ে, ইউক্রেনকে সাহায্য দেওয়ার নেমে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে, এবং যার ফলে আজকে ইউরোপ এইরকম একটা ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েছে, সেই জিনিসটা, যে সেই ব্যাপারটা মানে প্রকাশ করার জন্য আমি কার্নিকে ধন্যবাদ জানাই। কিন্তু কার্নি আরেকটা বলছে যে এখন মধ্যম শক্তির দেশগুলোর প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। তো তার মানে হচ্ছে যে আমেরিকা থেকে আমি সরে এসে আমার এখন মনোযোগ দিতে হবে ইউরোপের এই মধ্যম শক্তির 27টি দেশ, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একটা নতুন নীতি প্রণয়ন করতে হবে। এবং আপনি ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে হিপোক্রেসি কতটুকু এদের, এবং তারা কিভাবে এখন আমেরিকাকে বাদ দিয়ে একটা অল্টারনেটিভ বা বিকল্প একটা পথের দিকে যাচ্ছে। সেটা হচ্ছে যে ফ্রান্স, ইটালি এবং জার্মানি তারা গতকালকেই ঘোষণা করেছে যে আমাদের এখন ইউক্রেন সংকট কেন্দ্রিক যে অবস্থার সৃষ্টি হয়েছে, তার জন্য এখন আমাদের রাশিয়ার সাথে বসা প্রয়োজন। তো এই হচ্ছে একটা ইউরোপ এখন একটা অল্টারনেটিভ ব্যবস্থার ভেতরে যাচ্ছে। তৃতীয় কথাটা বলে আমি শেষ করি। তৃতীয় কথাটা হচ্ছে যেটা কার্নি একটা সমাধান হিসেবে বলছে, যে তাহলে কি সমাধান হবে এই আগ্রাসনের বিরুদ্ধে, এই সার্বভৌমত্ব যে ধ্বংস করছে আজকে আমেরিকা, তার সমাধান কি? সমাধান হচ্ছে, তিনি বলছেন যে এথিক্যাল বেসড বা নৈতিক ভিত্তিক একটা ব্যবস্থা গড়ে তোলা, যেটা এই মধ্যম শক্তির দেশগুলো সেই ব্যবস্থা গড়ে তুলবে। এবং এই ব্যবস্থা গড়ে তোলা হবে কিভাবে? একটা প্র্যাগম্যাটিজমের বা একটা ব্যবহারিক সত্যকে ধরে নিয়ে। তার মানে আমি যেখানে মনে করব যে আমার সুবিধা আছে সেইখানে যাব, আর যেখানে সুবিধা নেই সেখানে আমি যাব না। এইরকম একটা প্র্যাগম্যাটিজমের উপরে ভিত্তি করে সব নীতি পরিচালনা করা। তাহলে তার অর্থ হবে এই যে, যেটা কার্নি তার বক্তব্যের আই থিঙ্ক শেষের দিকে বলছে, যে তার অর্থ হচ্ছে যে আমরা শত্রুকে, আমাদের বর্তমান শত্রুকে যেভাবে দেখব, ঠিক সেইভাবে আমরা আমাদের মিত্রকে দেখব। সুতরাং এই রকমের একটা এথিক্যাল বা নৈতিক একটা কাঠামো, স্ট্রাকচার যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমেরিকার একটা বিকল্প শক্তি হিসেবে আমরা আত্মপ্রকাশ করব। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, এটাও যে একটা ভেগ কথা, এটার ভেতরে কোনো সারবস্তু নেই, সেটা প্রমাণিত হয় যে গতকালই কিন্তু 3 জন প্যালেস্টিনিয়ানকে ইসরায়েল হত্যা করেছে এবং কয়েকজন সাংবাদিককেও হত্যা করেছে। একটা টু শব্দ কানাডা করে নাই। তার মানে কানাডার যে শত্রু, এবং আমি ধরেই নিলাম প্যালেস্টাইনবাসী তার শত্রু, তাহলে তার ওই যে নৈতিক প্র্যাগম্যাটিজমের যে ফ্রেমওয়ার্কটা বা কাঠামোটা, সেটা সে বাস্তবায়ন করছে না এবং কখনো করবে না। সুতরাং কার্নির যে বক্তব্যটা, যে রুল বেসড অর্ডারটা শেষ হয়ে গেছে, কিন্তু তিনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে তার উপরে একটা প্রলেপ লাগিয়ে একটা অল্টারনেটিভ, একটা খুব একটা ওর থেকে দূরে না, বা ওরই ওই রুল বেসড অর্ডার এতদিন ধরে যেটা চলে এসছে, তারই একটা তার সাথে একটু রং মিশিয়ে একটা অল্টারনেটিভ দিয়ে দেখানো যে দেখো আমরা এখন সব চেঞ্জ হয়ে গেছি, আমাদের নৈতিকতা বৃদ্ধি পেয়েছে, আমরা এখন সমস্ত পৃথিবীর নৈতিক রক্ষক, এবং ইউরোপ সেই রকমই হবে, এবং সেই জন্যে আমরা এখন আমেরিকা থেকে ভিন্ন। হ্যাঁ, কিন্তু ইউরোপের নেতৃবৃন্দ যে দাভোসে আপনার গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে বা সরাসরি সেটা ট্রাম্পের বিরুদ্ধেই যায়, তারা তো এক ধরনের অবস্থান নিয়েছেনই।
সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি দেশ, বেলজিয়াম, ফ্রান্স, আপনার জার্মানি, সবগুলো দেশই কিন্তু একই সুরে কথা বলছে। এমনকি ইউরোপীয় কমিশনের যিনি প্রধান উরুস ভন্ডালিয়ান, তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণ করেছেন এবং তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল কিন্তু মার্কিন ডলার। এখন গ্রিনল্যান্ডকে রক্ষা করতে শেষ পর্যন্ত কি ইউরোপ মানে ডলারের উপরে হামলা বা ডলারাইজেশন যেটাকে বলা হচ্ছে, তারা কি সেই পথে হাঁটতে চলেছে মনে করেন? হ্যাঁ, আপাতত মনে হতে পারে যে হ্যাঁ, তারা ডলারাইজেশন করতে চায়। এক, দুই হচ্ছে তারা ওই ট্যারিফ বসাবে আমেরিকার পণ্যদ্রব্যের উপরে। তিন হচ্ছে তারা সৈন্য পাঠাবে। চার হচ্ছে তারা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার বিরুদ্ধে অন্য কোনো যদি স্টেপ নেওয়া যায় যৌথভাবে বা সম্মিলিতভাবে, সেটা তারা করবে। কিন্তু আমার ধারণায় এ প্রতিটি কথাই হচ্ছে ভেগ। আমেরিকার ইউরোপের হাতে কোনো কার্ড নাই যেটা দিয়ে সে আমেরিকাকে ফাইট করতে পারবে। কার্ড নাই এই কারণে যে এটা ইউরোপের কারণেই সম্ভব হয়েছে। আজকে আপনি একটা জিনিসই লক্ষ্য করে দেখেন যে নর্থ স্ট্রিম 2 যখন বোমা মেরে ধ্বংস করা হলো, সে ইউক্রেনই করুক আর আমেরিকায় করুক আর নরওয়ে করুক, যেই করুক না কেন, এই ধ্বংস করার ফলে রাশিয়ার যে সস্তা গ্যাস ইউরোপে যেত এবং ইউরোপের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে চালু করা এবং সেটাকে কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক রাখা, সেটার একটা বড় অবদান ছিল রুশ সস্তা গ্যাস। এবং সেটা কাট আপ করার পরে ইউরোপ যেটা করলো এবং নিজের পায়ে কুড়াল মারার মতো তারা আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে পড়লো। এবং আমেরিকার থেকে এখন এলএনজি গ্যাস যদি ইউরোপে না আসে, তাহলে ইউরোপ আজকে ঠান্ডায় ভুগবে। তাদের ম্যানুফ্যাকচারিং যতটুকুই না অবশিষ্ট আছে সেটাও চলবে না। কাতার থেকে তারা যেটা পায় সেটা হচ্ছে 10 থেকে 20% তাদের চাহিদার, আর বাকিটা সম্পূর্ণ আসে আমেরিকা থেকে। সুতরাং আমেরিকার বিরুদ্ধে যদি ইউরোপ যায়, যে বলে যে না আমি তোমার বিরুদ্ধে এই সমস্ত ব্যবস্থা করব, ডলারাইজেশনে যাব, আমি চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো করব বা রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করে তোমাকে একঘরে করব, এই সমস্ত বক্তব্যগুলো সে দিতে পারে। এগুলো হচ্ছে অত্যন্ত মানে উদ্দীপিত করার জন্য এগুলো হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে ফানুসের বেলুনের মতো, এটা বায়বীয়, এর ভেতরে কোনো নাই। আমেরিকা যদি এলএনজি বন্ধ করে দেয়, তাহলে তার পরের দিন থেকে হোল ইউরোপ কোলাপস করবে। তো সেটা ইউরোপ জানে, ভালো করে জানে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যামারের ভাষ্য যেটা গ্রিনল্যান্ড সম্পর্কে, সেটা আপনি দেখবেন দোদুল্যমানতা। গ্রিনল্যান্ডে সৈন্য পাঠিয়েছিল মাত্র 2 জন কি 3 জন, জার্মানি পাঠিয়েছিল 15 জন, কিন্তু জার্মানি তার পরের দিনই ওই 15 জনকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে যখন আমেরিকা একটা তাকে ধমক দেয়। ফ্রান্সেরও একই অবস্থা। ফ্রান্সের ম্যাক্রন হচ্ছে আজকে একটা কথা বলবে, কালকে আর একটা কথা বলবে। এটা বাতাসের উপরে নির্ভর করবে, কোন দিকে বাতাস প্রবাহিত হচ্ছে তার উপরে ভিত্তি করে ম্যাক্রন তার সমস্ত নীতি পরিচালনা করে এবং তাকে ফ্লিপ ফ্লপ একজন প্রেসিডেন্ট হিসেবে তাকে গণ্য করা হয়। সুতরাং অন্যান্য ইউরোপীয় দেশের কোনো ক্ষমতা নাই যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি গ্রিনল্যান্ডের প্রতি, সেই নীতি বিরুদ্ধে যে কোনো কিছু করা। আমার ধারণায় ইউরোপ কিছুই করতে পারবে না। আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিবে। এখন গ্রিনল্যান্ড নিবে কিভাবে, তার দুটো পথ আছে। একটা পথ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন প্রস্তাব করেছে, বিশেষ করে নেটোর যে জেনারেল সেক্রেটারি মার্ক রুটে, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের ওই ড্যাভোসে একটা মিটিং হয়। আপনি লক্ষ্য করে দেখেন ইউরোপীয় দেশদের কতটুকু মানে কি বলে কতটুকু তারা নিচে নেমে গেছে এবং দেউলিয়া হয়েছে, যে একটা দেশের সার্বভৌমত্ব সম্পর্কে কথা বলছে একটা অর্গানাইজেশন, নট দ্যাট দেশ। অর্থাৎ ডেনমার্ক কিছুই জানে না। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্ক রুটের নেটো সেক্রেটারি যার কথা হয়েছে সেটা সম্পর্কে আমি কিছু জানি না। তার মানে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা কি রক্ষা না করা বা কিভাবে করা, সেই প্রশ্নটার সাথে
যে দেশ জড়িত, যে দেশ ভিকটিম বা যে দেশ আক্রমণ হচ্ছে, সেই দেশের কোনো ভূমিকা নেই। নেটো তার পক্ষ না, তার সাথে আলাপ না করে সেই ডিলগুলা করছে। এবং এই ডিলটা হচ্ছে এই যে আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে ডেনমার্কের সাথে আমেরিকার 1951 সালে একটা চুক্তি হয় যুদ্ধের দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার 6 বছর পরে, 51 সালে। এবং সেই চুক্তির অধীনে আমেরিকা এই অধিকার পায় যে গ্রিনল্যান্ডে তারা 12টা সামরিক ঘাঁটি করবে এবং সেই সামরিক ঘাঁটি বিশেষ করে নেটোর সহযোগী হিসেবে কাজ করবে এবং ওই অঞ্চলে বিশেষ করে নর্দার্ন হেমিস্ফিয়ারে, উত্তর মেরুতে আমেরিকার মানে অবস্থানকে শক্ত করবে এবং সেই অর্থে ন্যাটোর অবস্থানকে শক্ত করবে। এরপরে যখন স্নায়ুযুদ্ধ শেষ হলো 1991 সালে, তখন আমেরিকা 11টা ঘাঁটি ডিসব্যান্ড করে ফেলে, ভেঙে ফেলে। শুধুমাত্র একটা ঘাঁটি ওখানে আছে। কিন্তু এখন মার্ক রুটে যে প্রস্তাব দিচ্ছে তাকে, সেটা হচ্ছে যে তুমি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, আপনি হোল গ্রিনল্যান্ড দখল করেন না, আপনি ওখানে বেস তৈরি করেন, আমেরিকার বেস তৈরি করেন, এবং ওই আমেরিকান বেস যেখানে হবে সেই এলাকার উপরে আমেরিকার সার্বভৌমত্ব থাকবে। ঠিক সাইপ্রাসে যেটা আছে ব্রিটিশদের দ্বারা। ব্রিটিশরা সাইপ্রাসে বেশ কয়েকটা ঘাঁটি, সামরিক ঘাঁটি করেছে এবং ওই সামরিক ঘাঁটি ব্যবহার করে তারা ইসরায়েলকে সাহায্য করে। এই সামরিক ঘাঁটির উপরে ব্রিটেনের সার্বভৌমত্ব আছে। সুতরাং এইরকম একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলে ডোনাল্ড ট্রাম্প ইউরোপের ডাভোসের মিটিংটা ত্যাগ করে তিনি দেশে ফেরেন। কিন্তু আমার ধারণায় যে এটা কোনো চুক্তি না, কোনো লিখিত চুক্তি হয়নি। এটা ইভেন আপনার সংবাদ সম্মেলন করেও ডোনাল্ড ট্রাম্প জানায়নি বা মার্ক রুটে জানায় না। এটা তাদের ভেতরে একটা কথোপকথনের মধ্য দিয়েই সেটা আলোচনা শেষ হয়েছে। এবং আমি বিশ্বাস করি, এবং এটা আগামী দিনে দেখা যাবে, যে খুব অচিরেই আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবে না, কিন্তু যেভাবেই হোক না কেন, কূটনৈতিক পথে বা অন্য পথে যেভাবেই হোক না কেন, সে গ্রিনল্যান্ডকে দখল করে নেবে। কারণ গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী 10 বছরের ভেতরে। সে সম্পর্কে আমি একটু আলাপ করতে পারি পরে, কিন্তু আপনার প্রশ্ন যদি থাকে বলুন। হ্যাঁ, তার মানে গ্রিনল্যান্ডকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য একটি সম্মানজনক পথ কি ইউরোপ খুঁজছে? এক্স্যাক্টলি, সেটাই খুঁজছে। সম্মানজনক, যেন আমেরিকা নেটোতে থাকে, আমেরিকা ইউরোপের সাথে টাই আপ থাকে, বিচ্ছিন্ন যেন না হয়, এবং আমেরিকা যেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে ইউরোপের অবসেশন, মানে তারা একেবারে দিন রাত্রি, তাদের একমাত্র বৈদেশিক নীতি, পররাষ্ট্র নীতির একমাত্র বিষয় হচ্ছে ইউক্রেন, কিভাবে রাশিয়াকে হারানো যাবে। কিন্তু সেটা তো সম্ভব না। ইতিমধ্যে এটা একটা সত্য হয়ে দাঁড়িয়েছে যে রাশিয়া সেখানে বিজয় লাভ করবে। কিন্তু তারপরেও এই যুদ্ধটাকে দীর্ঘ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমেরিকাকে ইউরোপে টাই আপ করে, আমেরিকার উপরে নির্ভর করে ইউরোপের সমস্ত স্বার্থগুলোকে রক্ষা করা এবং সেইভাবে সমস্ত ইউরোপটাকে টিকিয়ে রাখা এবং বাঁচিয়ে রাখা এবং নেটোকে উজ্জীবিত রাখা বা তাকে অ্যালাইভ রাখা আর কি। আপনি লক্ষ্য করে দেখবেন যে হ্যাঁ, এইটাই আমি বলতে চেয়েছি। এখন যদি আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে গ্রিনল্যান্ড আগামী 10 বছরের মধ্যে যেটা আপনার আর্কটিক রুট বলে যেটা বলা হচ্ছে, যে সেখান থেকে নতুন একটা পথ বেরোবে জাহাজ চলাচলের বা সমুদ্র দিয়ে যে ব্যবসা বাণিজ্য হয়, সেই ব্যবসা বাণিজ্যের একটা বড় পথ কিন্তু এই যে বরফ যেভাবে গলছে তাতে নতুন নতুন জাহাজ চলাচলের পথ বেরোবে এবং গ্রিনল্যান্ডের গুরুত্ব বাড়বে। সেক্ষেত্রে আপনি একটু যদি বলেন যে গ্রিনল্যান্ডের গুরুত্বটা এই ইয়েতে আগামী 10 বছরে কোন জায়গায় যাবে এবং এর পরে কি ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিলেন যে কানাডা আমাদের 51তম স্টেট হয়ে যাক, মানে তার লক্ষ্য কি পরবর্তীতে কানাডার দিকে যাবে মনে হয়? আচ্ছা, দুটো প্রশ্নকে আমি সেপারেট করি। আমি কানাডা 51 নম্বর সেটা একটু পরে আলাপ করি, কিন্তু তার আগে আমি আলাপ করি যে
কি কারণে এই গ্রিনল্যান্ড এত একটা ইম্পর্টেন্ট একটা জায়গা আমেরিকার জন্য। আপনি লক্ষ্য করে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প তার ওই ন্যাশনাল সিকিউরিটি ডকুমেন্টে খুব ভালো করে বলছে যে তারা ইউরোপ থেকে উইথড্র করতে চায়, এবং মধ্যপ্রাচ্য থেকেও যে পরিমাণে তারা ইনভলভ ছিল বা অংশগ্রহণ করছিল সেখান থেকেও তারা তাদের মানে অংশগ্রহণ কমিয়ে নেবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউরোপিয়ান নেতাদের খুব একটা পছন্দ করে না। আপনি এটাও বলতে পারেন যে ঘৃণা করে। ঘৃণা করার কারণ অনেকগুলো আছে, এখানে আমি সেগুলো তুলতে চাই না, কিন্তু এটুকু ধরে নেন যে আমেরিকা ইউরোপ থেকে উইথড্র করতে চায়। কি কারণে চায়? তার কারণ হচ্ছে আপনি লক্ষ্য করে দেখেন যে এই সুয়েজ ক্যানাল, খাল, তারপরে স্ট্রেট অফ হরমুজ থেকে শুরু করে এই লোহিত সাগর বা এই অঞ্চলে যে ট্রেড রুটগুলো আছে, বাণিজ্যের রুট যেগুলো আছে, সেগুলো কাকে উপকৃত করে? সেটা কি আমেরিকাকে উপকৃত করে? আমি বলবো না। এই কারণে যে এই রুটগুলো দিয়ে আমেরিকায় যে পণ্য যায় সেটা হচ্ছে 3% মাত্র, অথচ এই রুটগুলোই ব্যবহার করে কিন্তু ইউরোপ, এবং সেই রুটগুলো ব্যবহার করে ইউরোপে মালামাল যায় প্রায় 70-80% মালামাল। সুতরাং এই রুটগুলো ইউরোপের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কম্পেয়ার টু, তুলনামূলকভাবে যদি আমি তুলনা করি আমেরিকার সাথে। এটা হচ্ছে একটা দিক। এবং এই জন্যেই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশ উপনিবেশবাদ তারা কিন্তু ইসরায়েলকে জিয়ে রেখেছে এই কারণে। ওখানে ইসরায়েল হচ্ছে তাদের কি বলে সীমান্ত রক্ষক এবং মানে ডান্ডাবাজ বা যাই বলি না কেন, ওই ধরনের একজনকে ওখানে রেখে দিয়েছে দেশ হিসেবে, যেন সে ইউরোপের কর্তৃত্বটাকে যেন রক্ষা করে এবং ইউরোপে বাণিজ্য প্রবাহটা যেন ঠিক মতো চলে। এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখান থেকে সরে আসার ওই এক অন্যতম কারণ হচ্ছে এইটা যে রুটগুলো ইউরোপকে সাহায্য করছে এবং আমেরিকার কোনো সেখানে কোনো সুবিধা কোনো কি বলে কোনো বেনিফিট পাচ্ছে না, সেই জায়গায় আমি কেন সেখানে ইনভেস্ট করব বা আমি সেখানে সম্পদ নিয়োজিত করব? এটা হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প এই গ্রিনল্যান্ডকে দিয়ে কি করতে চায়? আপনি লক্ষ্য করে দেখেন যে গ্রিনল্যান্ডের এই যে উত্তর মেরু দিয়ে যে বাণিজ্য করিডোরটা, সেখানে কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত আপার হ্যান্ডে আছে। আপার হ্যান্ড বলতে আমি এই বোঝাই যে রাশিয়ার আছে 6টা আইস ব্রেকার যেটাকে বলি, অর্থাৎ বরফ ভেঙে সে তার মালামাল পাঠায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার দিকে, দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। সেই তুলনায় আমেরিকার আছে মাত্র একটা আইস ব্রেকার। সুতরাং রাশিয়া কিন্তু এই দিক থেকে অনেক বেশি শক্তিশালী। রাশিয়া কিন্তু ওই অঞ্চলে উত্তর মেরুতে তার সাবমেরিন ঘাঁটি আছে, মুরম্যান্স্ক থেকে শুরু করে আরো বেশ কয়েকটা জায়গায়। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা, এই করিডোরটা আগামী ভবিষ্যতে, এবং ইতিমধ্যে যখন বরফ গলার একটা প্রসেস চলছে, সুতরাং উত্তর মেরুতে বরফ গলবে এবং ওই জায়গাটা আরো অনেক বেশি নাব্য হবে। সেই ধারণাটা নিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে ওখানে আমেরিকার প্রেজেন্সটা, বিশেষ করে গ্রিনল্যান্ড এবং এরপরে আসবে আইসল্যান্ড, আমার মনে হয় যে সে আইসল্যান্ডটাকে দাবি করতে পারে অদূর ভবিষ্যতে। সুতরাং এই করিডোরটাকে আমেরিকার জন্য একটা সেফ, একটা নিরাপদ একটা করিডোর হিসেবে প্রতিষ্ঠা করা, এবং এটা হলো এক। আর যদি সেটা নাও হয় তাহলে আমেরিকা কিন্তু রাশিয়া এবং চীনের সাথে সম্মিলিতভাবে একটা এই বাণিজ্য করিডোরটাকে ব্যবহার করার জন্য আমেরিকা সচেষ্ট হবে। এবং এর কিছু আলামত কিন্তু ইতিমধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই আলোচনাটা কিন্তু যখনই উইটক্রপ বা অন্যান্যরা রাশিয়ায় যায় এবং আলাপ করে, তখন কিন্তু এই প্রসঙ্গটাও কিন্তু চলে আসে। সুতরাং একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে ট্রাম্পের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে এমনভাবে ইউরোপকে বাধ্য করা
যে ইউরোপ নিজেই বলবে যে আমরা নেটোতে থাকবো না, কারণ তুমি একটা নেটোর একটা সদস্য দেশকে আক্রমণ করছো বা তাকে নিয়ে নিচ্ছ, তার সার্বভৌমত্বকে বিনষ্ট করছো। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ওই স্ট্র্যাটেজিটাই আরেকটা ইম্পর্টেন্ট দিক, যে গ্রিনল্যান্ডকে ব্যবহার করে সে নেটো থেকে উইথড্র করতে চায়। কারণ সে যদি বলে যে হ্যাঁ আমেরিকা নেটো থেকে উইথড্র করবে, সেটা তার পক্ষে সম্ভব না, এই কারণে যে নেটো কিন্তু একটা চুক্তির উপরে ভিত্তি করে সৃষ্টি হয়েছিল এবং সেই চুক্তিতে আমেরিকা আছে। এখন এই চুক্তি যদি থেকে যদি সরে আসতে হয়, তাহলে আমেরিকাকে অবশ্যই বা ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই এই কংগ্রেসে বা সিনেটে যেয়ে এই অনুমতি নিতে হবে যে হ্যাঁ আমরা নেটোতে থাকবো না। এবং সেই অনুমতিটা কিন্তু 2/3 মেজরিটি না হলে সেটা আইন হিসেবে আসবে না, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই জানে যে সেটা কখনোই তার পক্ষে সম্ভব না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে জানে যে তাকে নেটো থেকে সরে আসতে হবে, এবং গ্রিনল্যান্ডকে তিনি ইউজ করছেন ওই নেটোর থেকে উইথড্র করার একটা পায়তারা হিসেবে, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যেন ইউরোপ বাধ্য হয় যে বলতে যে না, নেটো দিয়ে কাজ হচ্ছে না আমাদের, কারণ আমরা নেটোর যে খরচ সেটা আমরা মেটাতে পারবো না, এবং আমেরিকাও সেটা করছে না, সুতরাং নেটো ডিসব্যান্ড করা হচ্ছে সবচেয়ে উত্তম। এই কারণগুলো আমার মনে হয় যে সবচেয়ে বড় কারণ কেন ডোনাল্ড ট্রাম্প এত উৎসাহী এই গ্রিনল্যান্ডকে নিয়ে। হ্যাঁ, তো এখন এই যে যে প্রশ্নটা আপনাকে একসঙ্গে দুটো প্রশ্নের করা হয়ে গিয়েছিল, যে 51তম স্টেট হিসাবে কানাডাকে দেখা বা কানাডার উপরে 100% ট্যারিফ আরোপ করার হুমকি দেয়া, মানে এই বিষয়টা যদি একটু আপনি। আচ্ছা, এই বিষয়টা আমি আজকে খুব খোলামেলা বলতে পারবো না, কিন্তু এটা আমার একটা ধরেন একটা হাইপোথেসিস বা একটা ধারণা, এটা সত্য হতেও পারে নাও হতে পারে। সেটা হচ্ছে যে কানাডা এমন একটা দেশ, যে দেশ অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস নামে একটা সংগঠনের অন্তর্ভুক্ত, এবং এই সংগঠনে কিন্তু একমাত্র দেশ যেটা দক্ষিণ আমেরিকা, আমেরিকা এবং কানাডা বাদে এই সংগঠনে একটা দেশই নেই, সেটা হচ্ছে ভেনেজুয়েলা। এবং সেটা নেই, এবং ভেনেজুয়েলায় আজকের যে উত্থান পতন হচ্ছে সেটা নিয়ে হয়তো আমরা আরেকবার আলোচনা করব। আজকে এই আলোচনার বিষয়টা এখানে দীর্ঘ হবে, সেটা করব না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটসের যারা সদস্য এবং এর সাথে যারা যুক্ত, তারা কিন্তু সমস্ত আন্তর্জাতিক আইন থেকে সম্পূর্ণ মুক্ত। যেমন ধরেন, আমি যদি এই অর্গানাইজেশনের সদস্য হই বা ইভেন এই অর্গানাইজেশনের কন্ট্রাক্টর হই, তাহলে আমি কিন্তু আমি যে কোনো দেশে ভ্রমণ করতে পারবো, এবং সেই দেশের কোনো অধিকার নেই আমার পাসপোর্টটা চেক করা বা আমার ব্যাগেজ চেক করা, আমার মালপত্র আমি কি নিচ্ছি সেটা চেক করা, কোনো অধিকার নেই। এর ফলে যেটা হয়েছে, কানাডায় এমন একটা সার্কেল মানে গড়ে উঠেছে যারা মানি লন্ডারিং করছে, মানে পুঁজি পুঁজি অন্য দেশে পাচার করছে, এবং প্রচুর পরিমাণে পুঁজি পাচার করছে। এবং আপনি এটাও জানেন যে কানাডায় কিন্তু এই যে ড্রাগের যে লিঙ্কটা, যে দক্ষিণ আমেরিকার সাথে যে লিঙ্কটা, এবং আমেরিকায় যে সমস্ত ড্রাগ আসে এবং সেটা হিউজ পরিমাণে যেটা আসে, সেটা কিন্তু একটা ট্রানজিট রুট হচ্ছে কানাডা থেকে আমেরিকায় আসা, এবং দক্ষিণ আমেরিকা থেকে সেটা যেভাবে হোক না কেন কানাডার মধ্যে দিয়ে আমেরিকায় প্রবেশ করে। সুতরাং এবং এই টাকাটা, এই যে মানি লন্ডারিং যেটা হয়, সেটা কোথায় যায়? সেটা যায় হচ্ছে ক্যারিবিয়ানে। ব্রিটিশরা 14টা ইকোনমিক প্রতিষ্ঠান ওখানে স্থাপন করেছিল তারা যখন ওই অঞ্চলের উপরে কর্তৃত্ব করেছিল এবং উপনিবেশবাদী নীতি তারা প্রয়োগ করছিল, এবং তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী ছিল সেখানে। 14টা ইকোনমিক একটা ব্যাংক থেকে শুরু করে ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি, এদের উপরে কোনো শক্তি বা কোনো দেশের কোনো অধিকার নেই এটাকে মানে কি বলে এর তদারকি করা, যাচাই করা বা কোনো আইনি ব্যবস্থার ভেতরে আনা। এবং সেখানে এই 14টা অর্থনৈতিক প্রতিষ্ঠানের হাতে $44 ট্রিলিয়ন মজুদ আছে, এবং তারাই কিন্তু অস্ত্রশস্ত্র কেনে, তারাই
তাদের মাধ্যমেই কিন্তু যেমন একটা উদাহরণ দিই, হ্যাঁ উদাহরণটা আমি পরে দিই, আগে এটা শেষ করি। যেমন ধরেন যে সমস্ত করিডোরগুলো দিয়ে এই ড্রাগগুলো পাচার করা হয় আমেরিকাতে, সেগুলো সব নিয়ন্ত্রণ করে কিন্তু এই 14টা প্রতিষ্ঠান এবং কানাডা। সুতরাং ডোনাল্ড ট্রাম্প জানে যে কানাডা কি করছে তার বিরুদ্ধে, সুতরাং এটা একটা বড় একটা হুমকি আমেরিকার জন্য। আমেরিকায় আপনার প্রায় 35 থেকে 36,000 মানুষ মারা যায়, ইয়াং মানুষ, যুব মানুষ মারা যায় ড্রাগের উপরে। এটা স্ট্যাটিস্টিকটা হয়তো অনেক পুরনো, এখন এটা আরো অনেক বেশি। সুতরাং আমেরিকা কিন্তু কানাডাকে অত্যন্ত মানে অত্যন্ত কাছের মানুষ, সেটা ঠিকই, এবং আমেরিকা এবং কানাডার যে ট্রেড বাণিজ্য, সেটা হচ্ছে কানাডা 70% কানাডার যে ট্রেডটা হয় সেটা কিন্তু আমেরিকার সাথে হয়। কিন্তু আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, আমি আমেরিকা বলা ঠিক না, কারণ ডোনাল্ড ট্রাম্প মেইনলি সে কিন্তু কানাডার এই জন্য কানাডাকে পছন্দ করে না, এবং কানাডার বিরুদ্ধে সে একটা ব্যবস্থা নিবেই, এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেটা দখল করে নেওয়া বা অথবা যুক্ত করা সেটা আমি জানি না, বা 51 নম্বর করা জানি না, কিন্তু এই যে একটা লিঙ্কেজ যেটা আমি বললাম, ওই যে 14টা প্রতিষ্ঠানের সাথে কানাডার যুক্তি, এবং এই যে এই ড্রাগ ট্রেডটা যেটা হয় সেটা কিন্তু কানাডার জাতীয় আয়ের কিন্তু 4র্থ কি 5ম। সুতরাং এটা একটা বিরাট একটা অ্যাসেট হিসেবে কানাডা দেখে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে নাই। এবং কয়েকটা ব্যাংক কিন্তু ধরা পড়েছিল এই ড্রাগ বা মাদক দ্রব্য পাচারের সাথে তাদের যুক্তি, এবং তাদেরকে ফাইন করা হয় নাই, শুধুমাত্র তাদের যে লভ্যাংশ, সেই লভ্যাংশের উপরে মাত্র 10% একটা ফাইন আরোপ করা হয়েছিল। এবং সেই ব্যাংকগুলো বিশেষ করে ব্রিটিশ ব্যাংক এবং আমেরিকান ব্যাংক। কিন্তু সমস্ত জিনিসটাই হলো যে ডোনাল্ড ট্রাম্প এই দিকটা আক্রমণ করছে, অর্থাৎ ইউরোপের ইনভলভমেন্ট, বিশেষ করে ব্রিটিশ ইনস্টিটিউশনগুলো যেগুলো ক্যারিবিয়ান আইল্যান্ডস গুলোতে আছে, তাকে আক্রমণ করা, এবং কানাডা তার সাথে সংযুক্ত হওয়ার কারণে কানাডাকেও আক্রমণ করতে চায়। সুতরাং কানাডাকে আমার মনে হয় না, যদি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় থাকতে পারেন আরো 3 বছর, আমি জানি না সেটা মানে আমরা ধরে নিতে পারি যে তিনি আরো 3 বছর থাকবেন, তাহলে আমার মনে হয় যে কানাডাও একটা হটস্পট হিসেবে, একটা উত্তপ্ত এলাকা হিসেবে আমার মনে হয় কিছুদিনের ভেতরেই আমরা লক্ষ্য করব। হ্যাঁ, তা আমার শেষ প্রশ্ন যে তাহলে গ্রিনল্যান্ড নিয়ে আমরা যেটা আসলে দেখছি ইউরোপ বা আমেরিকার মধ্যে, তাহলে এটা কি পুরোটাই একটা নাটক বলে মনে হচ্ছে, যে সাজানো একটা খেলা যে নিজেদের মধ্যে? এটা যতটুকু না নাটক বলবো, তার থেকে বলবো ইউরোপের অসহায় অবস্থা। ইউরোপ এতদিন ধরে আমেরিকার ছত্রছায়ায় যেভাবে দাপট দেখিয়েছে এবং যেভাবে সে নেটোকে ব্যবহার করেছে, লিবিয়ায় বিশেষ করে এবং আরো অন্যান্য জায়গায়, বসনিয়াতে, আপনি লক্ষ্য করে দেখেন, এই যে বসনিয়া বা এই যে কসোভোকে 90 শতকের দিকে কসোভোকে সার্বিয়ার থেকে কমপ্লিটলি সেপারেট করে নিয়ে আসলো, কসোভোর সার্বভৌমত্বকে বিনষ্ট করে, তখন কোনো একটা ইউরোপিয়ান দেশ এই সার্বভৌমত্ব খর্বের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছিল? প্রতিবাদ করেনি। সুতরাং ইউরোপের হিপোক্রেসিটা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমি বলবো বেরিয়ে আসছে, এবং সেই জন্য এটা কোনো নাটক না, কিন্তু এটা ইউরোপের যে শূন্যতা, সেই শূন্যতারই একটা বহিঃপ্রকাশ হিসেবে আমি মনে করি। ধন্যবাদ অধ্যাপক খান। প্রিয় দর্শক, আপনারা অধ্যাপক খানের একদম পুরোপুরি ভিন্ন চিন্তার একটা আলোচনা শুনলেন, যে আলোচনা থেকে আমরা সবাই অন্যভাবে এই পুরো বিশ্ব পরিস্থিতিকে ভাবতে পারবো বা ভাবতে আমাদেরকে সাহায্য করবে। তো এই বিষয়ে অধ্যাপক খানের মতামত আপনারা জানলেন। আমরা জানতে চাই আপনার মতামত। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মন্তব্যের ঘরে আপনি আপনার মন্তব্য জানান। ধন্যবাদ।